ব্যবস্থাপনা এডিশনাল ডাইরেক্টর সদস্য সচিব, তাকে এটা করার জন্য বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটা লিখিত বক্তব্য পাঠ করছি। যদিও বক্তব্যটি বেশ বড়, 5 পৃষ্ঠা, একটু সময় লাগবে। তো আমি শুরু করছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি এর কর্মকর্তা কর্মচারী 5 মার্চ 2025, তার মানে গতকাল তারিখে কমিশনের নিকট তাদের ন্যায্য দাবি দেওয়া উপস্থাপন করেছেন। দাবি দেওয়ার কোনো সুরাহা না করে কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশ ও সেনাবাহিনীর মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে আনা হয়েছিল এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর লাঠিচার্জ এবং বিভিন্ন শারীরিক আঘাত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমাদের যারা আহত তারা আছেন, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে, কাউকে প্রচন্ডভাবে প্রহার করা হয়েছে। তো নিজের ঘরে নিজের ছেলে মেয়েদেরকে ডেকে নিজের বাবা সমতুল্য প্রতিষ্ঠানের প্রধান যে কাজ করতে পারেন, এটা আসলে ন্যাক্কারজনক। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। উক্ত যে বিষয়টা হয়েছে, এই বিষয়ে মিডিয়ায় নানাভাবে উপস্থাপিত হচ্ছে, যেটা আসলে পুরোপুরি সত্য নয়। তো এই আসলে ঘটনাটা কি ঘটেছে এটা জানানোর জন্য মূলত আপনাদেরকে কষ্ট দেওয়া আপনারা এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর অন্য সবার মতো বিএসিসির কর্মকর্তা কর্মচারীগণ আশায় বুক বেঁধেছিল যে পুঁজিবাজার ও এর নিয়ন্ত্রণ সংস্থায় সুদিন ফিরবে, কিন্তু তা হয়নি। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্ত্বেও যে কমিশন বাংলাদেশ ব্যাংকের মধ্যে একজন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যেখানে বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব, আর সেখানে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসিসি পেল একটি অনভিজ্ঞ কমিশন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারগণের পুঁজিবাজার নিয়ে আসলে কোনো ধারণা নাই বা বাস্তব অভিজ্ঞতা নাই। এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা যে ব্যবস্থাপনা ও নেতৃত্বের যোগ্যতা গুণাবলী থাকা প্রয়োজন, তার অনেক ঘাটতি তাদের ভিতর দেখা যাচ্ছে। উল্লেখ্য, স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচার সরকারের সময় বিএসিসিতে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শিবলুল ওবায়দুল ইসলাম ও 3 কমিশনারের পতন হলেও কোন এক অদৃশ্য কারণে বিগত সরকারের আমলেই নিয়োগপ্রাপ্ত জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী কমিশনার এখনো বহাল তবিয়তে তার পদে কর্মরত আছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কারের ব্যর্থ করার অংশ হিসাবে ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশনার জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী অন্যান্য কমিশনার এবং চেয়ারম্যানদের সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন, যার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর সকল সহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী যুগ্ম সচিব পদে থাকাকালীন 2017 সালে স্বৈরাচারী সরকারের তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি এর একান্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। 2018 সাল নির্বাচনে ভোট ডাকাতির কাজে সহযোগিতার পুরস্কার হিসেবে 2019 সালে 29 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে পুরস্কার স্বরূপ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার গত 11 আগস্ট 2024 তারিখে সিদ্ধান্ত নিয়েছিল সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সরকার যেখানে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, সেখানে হাসিনা সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এই আমলা বিএসিসির মতো গুরুত্বপূর্ণ পজিশনের নিয়োগ এখনো পর্যন্ত বহাল আছে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ কমিশনের সকল লেভেলের কর্মকর্তাদের সাথে চরমভাবে দুর্ব্যবহার করেন। তাদেরকে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা হয়, যেমন গার্মেন্টস কর্মী বলা হয়, ফোরম্যান বলা হয়, কুয়োর ব্যাংক বলা হয় এবং চোরও বলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ফাইলে বা নথিতে না লিখে নিয়মিতভাবে মৌখিক নির্দেশনা প্রদান করেন এবং উক্ত নির্দেশনা না মানতে চাইলে দুর্ব্যবহার এবং সহজ হওয়ার হুমকি প্রদান করা হয়। অথচ এই কমিশন থেকে সবসময় বলা হয় তারা সবসময় নিয়মের ভিতর থেকে কাজ করেন, নিয়মের বাইরে কাজ করেন না। আসলে কথাটা সত্য নয়। কমিশনের উপর আস্থার সংকটের কারণে গত 6 মাসে মূল্যভিত্তিক কোন কোম্পানি শেয়ার বাজারে আসার আগ্রহ প্রকাশ দেখায়নি। এতে শেয়ার বাজার নিস্তেজ হয়ে পড়েছে। আরো উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর এক জরিপে দেখা যায় মাত্র 10% মতামতকারী বর্তমান কমিশনের নেতৃত্বের প্রতি আস্থাশীল। বর্তমান কমিশন কোনো ইস্যু অনুমোদন না করে
বাতিল করাতে বেশি আগ্রহী বলে দেখা যাচ্ছে। কমিশনের কর্মচারী চাকরি বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে অহেতুক কালক্ষেপণ, পদোন্নতি সহ বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের চরম অনীহা এবং অবহেলা করেছেন। কমিশনের যোগ্য কর্মকর্তাদের চাকরিচ্যুত করে ও শূন্য পদে পদোন্নতি না দিয়ে বাইরে থেকে প্রেষণে নিয়োগের ষড়যন্ত্র করা হচ্ছে বলে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা মনে করেন। কমিশনের প্রচন্ড জনবল সংকট থাকা সত্ত্বেও কমিশনের প্রস্তাবিত অর্গানোগ্রামের পাশের ব্যবস্থা না করে প্রেষণে বিভিন্ন পদে নিয়োগের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিভিন্ন মিটিংয়ে তারা বিভিন্ন সময় এই কথা শেয়ার করেছেন কর্মকর্তাদের সাথে। বিধিতে না থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিধিতে আপ্যায়ন বাবদ প্রতি মাসে চেয়ারম্যানের জন্য 3,000 টাকা এবং প্রত্যেক কমিশনারের জন্য 2,500 টাকা থাকলেও চেয়ারম্যান এবং কমিশনাররা যথাক্রমে 25,000 টাকা এবং 15,000 টাকা করে উত্তোলন করছেন। বিধির বিভিন্ন শর্ত যোগ্যতা শিথিল করে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ফিট অ্যান্ড প্রপার টেস্ট না করে সংশ্লিষ্ট বিভাগদের নিয়ম অনুযায়ী যথা পদ্ধতি ব্যতিরেকি শর্ত পরিপূর্ণ না করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজেদের পছন্দের লোককে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়ায় প্রকাশ করেছেন। এবং এর জন্য 2 বার ডিএসসির বোর্ডে পরিবর্তন এসেছে। আইন বহির্ভূতভাবে বিনিয়োগকারীদেরকে কনসোলিডেটেড অ্যাকাউন্টে অর্জিত সুদ প্রদান থেকে বিনিয়োগকারীদেরকে বঞ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা বিনিয়োগকারীগণের স্বার্থের পরিপন্থী। বিতর্কিত লোক যাদের বিরুদ্ধে কমিশন পূর্বে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া যাদের বিরুদ্ধে চলমান আছে, তাদেরকে দিয়ে পুঁজিবাজার তদন্তের নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে টার্গেট করে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে বেআইনি ও অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিধিতে বা সরকারি নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভা সম্মানী ভাতা 3,000 টাকা থেকে 5,000 টাকা দেওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে প্রতি সদস্যকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে সম্মানী দেওয়া হচ্ছে, যা পুঁজিবাজারের স্বার্থের পরিপন্থী এবং সরকারি টাকার অপচয় বলে আমরা মনে করি। কমিশনের অফিস আদেশ নম্বর বিএসসি প্রশাসন ব্যক্তিগত নথি 21.43/2000-217 হতে দেখা যায় যে কমিশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি বিধিমালা 2001 এর বিধি 63 এবং সরকারি চাকরি আইন 2018 এর ধারা 45 এর ক্ষমতা বলে 4 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত 945তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। কিন্তু উল্লেখিত বিধি ও উল্লেখিত আইনের বিধান অনুযায়ী বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা আবশ্যক হলেও জনাব মোহাম্মদ সাইফুর রহমানের অবসর পাঠানোর ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা হয়নি। উল্লেখ্য বিএসসিসি আইন 1993 এবং সিভিল অর্ডিন্যান্স 1969 এবং কোম্পানি আইন 1994 সরকার শব্দের সংজ্ঞা প্রদান করা হয়নি। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 2-14 সরকারের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সে অনুযায়ী সরকারের সংজ্ঞা নিম্নরূপ। মানে সরকার বলতে কি বোঝাচ্ছে সেটা জাস্ট বলছি। সরকার অর্থ এই আইনে বর্ণিত কোন কার্য সম্পাদনের জন্য রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেস among the different ministries and divisions অনুসারে ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় বা বিভাগ, কোনো কমিশন না। বোঝা যাচ্ছে এখান থেকে উপযুক্ত সংজ্ঞা অনুযায়ী কমিশন কোনোভাবে সরকারের সংজ্ঞায় পড়ে না এবং কমিশন সরকারের আসনে আসীন হয়ে সরকারের উপরে দায়িত্ব পালন করতে পারেন না। আবার জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত 945তম কমিশন সভায় নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনেকটা অবৈধ। এক্ষেত্রে কোনো কার্যপত্র ব্যতীত উক্ত সভার নোটিশে অবসর প্রদানের বিষয়টি আলোচ্য সূচিভুক্ত না করেই সভায় আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 এর বিধি 8 এর বিধান নিম্নরূপ। প্রতিটি সভায় আলোচ্য সূচি
চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সবার নোটিশে উল্লেখ করিতে হইবে। কিন্তু এই সাইফুর রহমান স্যারের ক্ষেত্রে সেটা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে সরকারের অনুমতি ব্যতীত এবং সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ প্রশাসন ও অর্থ বিভাগের কার্যপত্র ব্যতীত সবার নোটিশে আলোচ্য সূচিভুক্ত না করেই জনাব রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের চাকরি বিধিমালা 2021 বিধি 63, সরকারি চাকরি আইন 2018-45 এবং বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 বিধি 8 লঙ্ঘন করেছেন। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকার করে চেয়ারম্যান তা প্রকাশ করেননি এবং কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি সংলগ্ন করে কমিশনে কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে বিধি বহির্ভূতভাবে কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তথা গুরুদণ্ড প্রদানের নোটিশ প্রদান করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশকে আমলে না নিয়ে চেয়ারম্যান নিজ ক্ষমতা বলে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে কমিশনের 15 জনের বিরুদ্ধে যে সকল ইস্যু করা হয়েছে সে বিষয়ে কমিশন সভা থেকে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কমিশনের কর্মকর্তাগণকে কোনরূপ ডেলিগেশন অফ পাওয়ার না দিয়ে পূর্বতন কমিশন কর্তৃক গৃহীত আইন বহির্ভূত সিদ্ধান্ত বা পদক্ষেপের দায়ভার কমিশনের কর্মকর্তাদের উপর দায় চাপ অপপ্রয়াস করা হচ্ছে এবং কর্মকর্তাদেরকে বিভিন্ন উপায়ে ভীতি সঞ্চার করে কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আসলে এই ঘটনা হয়ে আসছে 1993 সাল থেকে, যখন কমিশন হয়েছে তখন থেকে আইনে স্পষ্ট বলা আছে যে আপনাকে পাওয়ার ডেলিগেট করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন কোনো কর্মকর্তাকে কোনো পাওয়ার ডেলিগেট করে নাই। তাহলে যে কাজগুলো কমিশন করছে সেই কাজের দায়ভার কিভাবে কর্মকর্তাদের উপর বর্তায়, এটা আপনারা দয়া করে বিবেচনা করবেন। বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশন কর্মচারী বিধিমালা বিধি 49 অনুযায়ী কোন দণ্ডের ভিত্তি কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে। বিধি 53 অনুযায়ী কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের বিষয়ে অভিমত পোষণ করলেই শুধুমাত্র অভিযোগনামা পূরণ করা যাবে। উক্ত বিধিমালায় কর্তৃপক্ষ অর্থে বিনিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করিবার জন্য তৎকর্তৃক মনোনীত কোনো কর্মচারী, আমাদের জানা মতে এই সংক্রান্ত ক্ষমতা কোনো কর্মচারীকে অর্পণ করা হয়নি। সুতরাং কর্তৃপক্ষ বলতে কমিশনকেই বোঝাবে। তদন্তের ভিত্তিতে প্রণীত কারণ দর্শানোর নোটিশে দণ্ডের ভিত্তি প্রতিষ্ঠা বা অভিযোগনামা প্রণয়নের বিষয়ে বিধি মোতাবেক যথাযথভাবে কমিশনের অনুমোদন নেওয়া হয়নি, কাজেই অভিযোগনামা প্রণয়নের বিধিসম্মতভাবে করা হয়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 96 এর সেকশন 21 অধীন তদন্তের ভিত্তিতে কোনো ইস্যুয়ার কোম্পানি দোষী সাব্যস্ত হলে সেকশন 22 অনুযায়ী কমিশনকে তার বিরুদ্ধে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। একইভাবে বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর ধারা 17 ক এর অধীন অনুসন্ধান বা তদন্তের ভিত্তিতে কোনো বাজার মধ্যস্থতাকারী দোষী সাব্যস্ত হলে ধারা 18 অনুযায়ী জরিমানা আরোপ বা ধারা 19 অনুযায়ী আদালতে মামলা দায়ের করার ক্ষমতা কমিশনের রয়েছে। কিন্তু এই আইন দুটির অধীনে কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন কিংবা দোষী সাব্যস্ত করার জন্য চাকরি বিধিমালার অধীনে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা কমিশনের দুইটি মূল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট তদন্ত কমিটিতে বাজার মধ্যস্থকারীদের মধ্য থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরোপুরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা মনে করে। উল্লেখ্য, এইসব বাংলাদেশের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। এইসব বাংলাদেশের ব্যবস্থাপক পরিচালক হলেন তদন্ত কমিটির অন্যতম সদস্য জনাব পিওর সাহেব। চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের গুণাবলী নাই বললেই চলে। তিনি প্রায়শই কমিশনের সমন্বয় সভায় বলেন যে উনি ওনার অফিস সহায়ক থেকে ফাইলের ব্রিফ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, যা তার যোগ্যতাহীনতার পরিচয় বহন করে। তিনি এছাড়াও বাকি 3 জন কমিশনারের কারোরই পুঁজিবাজার বিষয়ে কোন অভিজ্ঞতা ছিল না। কমিশনের চেয়ারম্যান ও কমিশনার কর্তৃক পুঁজিবাজারের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ দায়িত্ব পালনের পরপরই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বহু সংখ্যক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে রূপান্তরের মাধ্যমে লক্ষাধিক বিনিয়োগকারীদেরকে পথে বসে দেওয়া হয়েছে। নিজেদের মতো স্বাধীন পরিচালক নিয়োগের মাধ্যমে ন্যাশনালিটি কর্পোরেশন সম্পত্তি জবরদখল করার অভিপ্রায় যোগ্যতা না থাকা সত্ত্বেও পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের দাবি স্পষ্ট, আমরা কারো ক্রীড়া হয়ে নয়, আইন কানুন মেনে দেশের মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য, সর্বোপরি পুঁজিবাজারের উন্নতির জন্য স্বাধীনভাবে কাজ করতে চাই।
কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব, আর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসএসসি হলো একদল অনভিজ্ঞ নেতৃত্ব। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারদের পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংগ্রহের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। এভাবে কাজ করা যায় না। তাদের অদক্ষতা একদিকে যেমন পুঁজিবাজারে দুর্দিন যাচ্ছে, অন্যদিকে তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ডভাবে হতাশ এবং মর্মাহত। এই অবস্থায় পুঁজিবাজার উন্নতি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশনের কর্মকর্তা কর্মচারীগণের সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করার স্বার্থে ও কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনারগণের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আজ বৃহস্পতিবার থেকে কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করছে। বিগত সরকারের খুনি হাসিনা সরকার কর্তৃক পুঁজিবাজারকে ধ্বংস করার অভিপ্রায়ে পূর্বাদল পরিণত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন 2022-এর খসড়া তড়িঘড়ি করে সংস্কার কার্যক্রমের নাম দিয়ে পাশ করানোর অপচেষ্টা চেয়ারম্যান ও কমিশন কর্তৃক কমিশন কর্মকর্তা কর্মচারীর স্বৈরাচারী ও দাস সুলভ এবং অনৈতিক আচরণের মাধ্যমে কমিশনের কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা হচ্ছে। উপরোক্ত বিষয়ের আলোকে কমিশনের কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে প্রস্তাবনা নিম্নরূপ: বর্তমান কমিশনকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিএসএসসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশনের নিয়োগ প্রদান করতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটাই ছিল আমাদের লিখিত বক্তব্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে, এত পেশেন্স নিয়ে আমাদের কথা শোনার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলে আপনাদেরকে লিখিত বক্তব্য, আজকে আমরা কোনো প্রশ্ন ধরে অ্যান্সার করবো না। সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হয়, বিগত সময়ে 2021 সালে 127 জন সহকারী পরিচালক নিয়োগ করা হয়েছে, যেখানে 57 জন কর্মকর্তা আছেন শুধুমাত্র একটি মাত্র বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পাওয়া। সেই তো এই বিষয়টা অভিযোগ আছে যে সেই কর্মকর্তারাই এই আন্দোলনটাকে, আচ্ছা, এই বিষয়ে আমি শেষ করে আমার প্রশ্নটা, এই কর্মকর্তারাই মূলত এই আন্দোলনটাকে চালাচ্ছেন এবং বর্তমান কমিশনকে মূলভাবে বা বিভ্রান্ত করার জন্য তারা এটা করছে। প্রথমে আমি বলি, আমরা কোনো আন্দোলন করিনি। আমাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র কর্মকর্তা সহ অন্যরা সবাই গিয়ে কিছু দাবি উপস্থাপন করেছিলেন। সেই দাবিটা, এটা যথার্থ কর্তৃপক্ষ হচ্ছে কমিশনের কাছে সেজন্য উপস্থাপন করা হয়েছিল, ফুল কমিশনের কাছে। এখন সেটা ওনারা অপরাগ হয়েছে দাবি মানতে। আর আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন, সে বিষয়টা তো ভাই এখন আদালতে আছে, আমি এবার কোনো কমেন্টস করবো না, যেহেতু এটা মামলাধীন। এটা আমি মামলাধীন বিষয়ে কিছু বলবো না। অভিযোগ আছে যে এই আন্দোলনটা মূলত আপনারা আজকে যে কমিটি বা যদি এটা যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে, আপনি দেখতেছেন সামনের সাইডে সব ইডি মহোদয়রা আছেন, ইনস্টলের ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর আছেন। আমার মনে হয় আপনারা ওনাদেরকে চিনেন, বরং আমাকে কম চিনেন। আপনারা সবাই আমাকেই কম চিনেন, তাই না? সবাইকে চিনেন। দেখেন যে সবাই যদি থাকে, এইটার প্রশ্ন উত্তর আপনি নিজেই পাবেন। আজকেও কি সেটা সত্য? না, এই অভিযোগটা আপনারা অস্বীকার করছেন কিনা? অবশ্যই। সরকার আসার পরে নতুন একজন চেয়ারম্যান দেওয়া হয়েছিল, আপনারা তখন কেন সেই চেয়ারম্যানকে এখানে আসতে দেন নাই? এটা কি স্বেচ্ছাচারিতা হচ্ছে না? একটা চেয়ারম্যান আপনাদের প্রথমে দেওয়া হয়েছিল, আপনারা মানলেন না, আরেকজনকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। এটা কি এই দেশের এই অবস্থা? এটা কি স্বেচ্ছাচারিতা না? বলেন। আমরা কিন্তু আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয়, আগের চেয়ারম্যান আমরা আগে যিনি নেয় তার সেটা নিয়ে কথা বলাটা ঠিক না। আপনি এটা না, আমাদের পছন্দ মতো লোক না। আমরা এখানে ক্লিয়ারলি
যেটা কর্মকর্তাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা জানানো হয়েছে যে আপনারা যোগ্য এবং আপনারা মানে ভারিক্কি লোক দেন, জ্ঞান সম্পন্ন লোক দেন, যাতে আমরা ওনার নেতৃত্বে সুন্দরভাবে কাজ করতে পারি। আমি ছোটভাবে একটা উদাহরণ দিই। ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের সময় আমরা কাজ করেছি, মির্জা আজিজ স্যারের মধ্যে কাজ করেছি। এই ধরনের লোক কি দেশে কি খুব অভাব? এই ধরনের লোক দেন, দেখবেন এই কমিশন তখন ছিল বেস্ট কমিশন। এবং আমাকে একটু বলতে দেন, রেগুলেটরি রিফর্মস না না, আপনি আমাকে প্রশ্ন না না প্রশ্ন অ্যান্সার করার পরে যদি আপনি বলেন যে প্রশ্ন অ্যান্সার করেনি, তাহলে তো সঠিক হলো না। আপনারা কি একজন একজনকে প্রশ্ন করবেন নাকি আমার অ্যান্সার? আমি পাইনি আসলে, ওইটা একটু বলবেন যে 127 জন 127 জনের ব্যাপারে আমি বললাম, প্রথম বলেছি এটা মামলাধীন বিষয়, এটা ব্যাপারে কথা বলা। দ্বিতীয় আমি যেটা বলেছি যে এখানে কথা শেষ করি, আমি তো আপনি বলতেছেন, তাহলে আমার আর বলার কিছু নাই ভাই, আমার তো বলার কিছু নাই। আপনি যদি বলতে জানতে চান তাহলে আমাকে বলতে দেন। 127 জনের ব্যাপারে আপনি প্রথম আমি যেটা বলেছি এটা মামলাধীন বিষয়, খুব ক্লিয়ারলি বলেছি, যে কারণে ওনাদের নিয়োগ ব্যাপারে আমরা কোনো কমেন্টস করবো না। দ্বিতীয় যেটা আমি কি বলেছি, দ্বিতীয় বলেছি যে যদি সত্যিই 127 জনের এটা বিষয় হতো, তাহলে 127 জনই শুধু থাকতো। এখানে আপনাদের সামনে একজন ডাইরেক্টর সাহেবকে দেখছেন, পিছনে ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, সবাইকে দেখছেন। এরা কি 127 জনের মধ্যে অন্তর্ভুক্ত? এরা 127 জনের মধ্যে অন্তর্ভুক্ত না। সেই জন্য বলছি যে কমিশনে কর্মকর্তারা এখানে সবাই সম্মিলিত ভাবেই এই বিষয়গুলো তুলেছেন। কারণ এই যে আমার পূর্ববর্তী যিনি বক্তা আমাকে বলে গেলেন, উনি বললেন যে আমাদের সাথে অসহযোগিতার ব্যবহার করা হচ্ছে। এই শব্দগুলো আসলে অফিসিয়াল শব্দ না, আমরা সবসময় অফিসিয়াল শব্দ শুনতে অভ্যস্ত। এখন আনঅফিসিয়াল যখন শব্দ শুনি তখন আমরা কিন্তু ডিসহার্টেড হই। এবং চেয়ারম্যান কি? চেয়ারম্যান ইজ দ্য ফাদার অফ দিস কমিশন। আমরা ভুল করতে পারি, কারণ আমরা হচ্ছে হলো সন্তান, এমপ্লয়ের তো সন্তান, তো ভুল তো সংশোধন করার বিভিন্ন ওয়ে আছে। সেটা বিধিগত ওয়ে আছে, অন্যান্যভাবে ওয়ে আছে, মৌখিকভাবেও আছে। যেটা প্রথমে আমরা মৌখিকভাবে, আমি যেমন আমাদের কর্মচারী কোনো ভুল কি করি, আমরা প্রথমে তাদের মৌখিকভাবে বলি যে আপনি এই ভুলটা করতেছেন, সংশোধন হয়ে যান। দ্বিতীয়বার যদি ভুল হয় তাকে লিখিত বলা যে আপনি এই ভুল করতেছেন। তৃতীয়বার বলা হয় যে আপনি যদি ভুল করেন তাহলে আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেওয়া হবে। এই যে প্রসিডিউর গুলো আছে, এই প্রসিডিউর গুলো না দিলে তো সুন্দরভাবে চলবে না একটা অর্গান। আমি আশা করি আপনি অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, প্রশ্নটা হলো, একজন ব্যক্তির নাম বলছেন যিনি এখানে নাই, সমস্যা তার, ভিকটিম সে, যদি মনে করি সে ভিকটিম, উনি কিন্তু কোনো কথা বলছেন না, তার পক্ষে আপনারা বলছেন। এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে দুবারও অভিযোগ আছে। আপনারা প্রথম সারিতে যে কয়েকজন ইডি বসে আছেন, এনাদের মধ্যে কয়েকজনের ব্যাপারে অভিযোগ আছে, অভিযোগ তদন্ত শুরু হয়েছিল, তদন্ত শেষ হয় নাই, বা কি শাস্তি নেওয়া হয়েছে সেটা আমরা জানি না। আমি প্রশ্ন শেষ করতে চাই, যার সমস্যা সে প্রতিবাদ করছে না, কিন্তু প্রতিবাদটা আপনারা করছেন। আপনাদের যতগুলো দাবি আছে এর মধ্যে শেষ দাবি হলো কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সদস্যদের পদত্যাগ। কিন্তু এই পদত্যাগের চেয়ে বড় এজেন্ডা হচ্ছে যাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাকে ফেরত আনার বিষয়টা। তাহলে কি তাকে বাঁচানোর জন্যই আপনারা সবাই একাট্টা হয়েছেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনার পরবর্তী যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে আপনারা এটা সার্ভিস রুলের অনুযায়ী এটা পারেন না। আপনারা আজকে অফিস করছেন, আপনারা কিন্তু বেতন নিবেন। আপনারা আন্দোলনটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বসে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনারা এই কাজটা করছেন। আপনাদের যদি আন্দোলন করার প্রয়োজন হতো আপনারা রাস্তায় নামেন, আপনারা রাস্তায় নামেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবহার কেন করছেন? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন অ্যান্সার করি। আমরা ওনার প্রেক্ষাপটটা বলেছি, ওনাকে ফেরত আনতে হবে এই কথা কোথাও বলিনি। আমাদের লিখিত বক্তব্য দেখবেন যে ওনাকে ফেরত আনতে, আমরা লিখিত বক্তব্যে আমরা বক্তব্যটা না না আমরা বক্তব্য বলেছি ঘটনাগুলো বিধিমতো হয়নি। আপনি যখন কাগজটা পাবেন সেটা আপনি পাবেন, লিখিত বক্তব্য পাচ্ছেন আমাদের বক্তব্য, তাই না? লিখিত যদি বক্তব্য পাচ্ছেন, আমি আগে বললাম যে মুখে বলা এবং লিখিত বক্তব্য পাওয়ার মধ্যে আপনাদের সংশয়টা দূর হয়ে যাবে। আমরা এই জন্য লিখিত বক্তব্য দিচ্ছি, যেটা ফুল আমাদের আজকে এমপ্লয়িরা যেটা দিয়েছে সেটাই আমরা ট্রান্সমিট করছি তাদের পক্ষ থেকে। আর আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন, আমাদের কারো বিরুদ্ধে যদি অনিয়ম থাকে সেটা তো বাধা দিই আমরা বলি নাই। আমরা বলছি সব বিধি অনুযায়ী করেন, যা করবেন বিধি অনুযায়ী করেন, বিধির বাইরে করেন না। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আমাদের লিখিত বক্তব্যে বলা আছে যে বিধি কোথায় কোথায় ভায়োলেশন হচ্ছে, আমরা বলতেছি বিধি অনুযায়ী করেন ভাই, বিধি অনুযায়ী করলে তো আপত্তি নাই। আমিও আজকে কথা বলতাম না আপনাদের সাথে, বিধি অনুযায়ী করার জন্য বসি। এটা হচ্ছে আমার বক্তব্য।
আপনাদের চেয়ারম্যান এখনো তো চেয়ারম্যান আছেন বা আপনারা যারা এগেইনস্টে প্রেস মিটিং করছেন বা আন্দোলন করে যাচ্ছেন, সে গতকাল আমাদেরকে একটা স্টেটমেন্ট দিল, সেখানে বলছে যে আপনার 12টি কোম্পানির বিরুদ্ধে এলিগেশন আছে, আপনারা ইনভেস্টিগেশন করতেছেন, সেখানে আপনাদের কিছু কর্মকর্তা ইনভলভমেন্ট আছে, যার কারণে সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যই আপনারা আন্দোলন করে যাচ্ছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছেন। আপনাদের অফিসিয়াল একটা বক্তব্য আমরা চাচ্ছি, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে এই আপনাদের যে প্ল্যাটফর্ম থেকে আজকে প্রেস মিটিং হয়েছে, এটা সভাপতি এক সময় ছিলেন আমাদের আপনাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুর রহমান, যাকে আপনার ওএসডি বা পরবর্তীতে অবসরে পাঠানো হলো। তো এই কমিটিটার রিয়ারেন্স সহ আজকে যদি একটু ওভারঅল আপনাদের পরিচয় না, তাহলে আমাদের আমি আপনাদের একটু প্রথমে একটু কথা বলি যে আমাদের দাবি, আমাদের সবারই দাবি, তদন্ত কমিটি যেই প্রতিবেদন দিয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ করে দেন। প্রকাশ করার পরে সেটা আইনগতভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেন। আইনগত এবং বিধি অনুযায়ী কোনো বিধি যেন ব্যর্থ না হয়, প্রকাশ করে দেন, তাহলে হয়ে গেল। এরপর আর তো কোনো কথা থাকে না। আর আসলে আর একটু কথা বলি, আমি আপনাদের কেন মনে হলো চেয়ারম্যান সহ সব কমিশনার গুলো কোনো কাজের না দায়িত্ব নিতে পারছে না, কেন সবাইকে সবাইকে? আচ্ছা, সহজ কথা হলো যে আমি এটাই আমার শেষ কথা, এটা দিয়ে আমি শেষ করছি, কারণ আমরা এখন নামাজে পড়তে পারি, নামাজ পড়বো, সেই কারণে আগে আপনাদের একটু বলি। রোজার দিন চেয়ারম্যান মহোদয় শুনে, লিডারশিপ কোয়ালিটি কাকে বলে? যিনি সবাইকে একত্র করতে পারে, কোন ধরনের কারো মধ্যে মত পার্থক্য হলে সেটা ডিসপিউট রেজলিউশন করতে পারে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে কমিশন চালাতে পারে। যে আজকে যে এই পরিস্থিতি উদ্ভব হলো, এটা তো আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়ের জন্যই, তাই না? এটাই তো বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না তারা। কাজ যদি করতে না পারেন, তার মানে বোঝা যাচ্ছিল যে স্যারের কোথাও না কোথাও লিডারশিপ কোয়ালিটির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা প্রায় দেখি, এটা আসলে বলা ঠিক না, কারণ এটা গীবতের পর্যায়ে যাবে, আমি এই জন্য বেশি বলতে যাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা এই জন্য লিখিত বলেছি, আসলে যাতে গীবত না হয়, লিখিত ভাবে থাকুক, আপনারা দেখাচ্ছে, আপনারা সেখান থেকে এটা জেনে নেন। আর ভবিষ্যতে আমরা তো আরো অ্যান্সার করবো আপনাকে, অ্যান্সার সময় পাবেন, আপনারা পাবেন, অ্যান্সার করতে পারবেন। আরেকটা প্রশ্ন আছে, আপনারা বলছেন আগের কমিশনের সময় একই ধরনের জিনিস আপনাদের কাছ থেকে শুনেছি, যে অসৌজন্যমূলক আচরণ, তারপরে যে করা, সেটা এই শিবলি কমিশন সাহেবের আগের কমিশনও একটা ছিল। এটা সে তখন কিন্তু আপনি হ্যাঁ ভাই, আমি আপনার অ্যান্সারটা করছি, আমরা তখনও করেছি। আমি আমারটা বলি, আমি কোনো পলিটিক্যাল পার্টি জীবনে করি নাই, কিন্তু আমাকে শুধুমাত্র দাড়ি টুপি রাখার জন্য বলা হয়েছে কি সে অপোজিশন করতো। আমার কলিগরা এখানে উপস্থিত আছে, তারা জানে একটা ভরা মিটিং এ অনেক পলিটিক্যাল লোকের সামনে, তার মানে বোঝা সেই কর্মকর্তা কাজ করা কত কঠিন হয়ে যায়। এরপর আরো আমি নাম বলছি না কমিশনের, কারণ ওনাদের সম্মানিত ব্যক্তি, ওনাদের যাতে সম্মান ক্ষতি না হয়, দাড়ি টুপির জন্য রাজাকার পর্যন্ত বলা হয়েছে আমাকে। আমার কলিগ যারা দাড়ি টুপি রাখে, ভাই আমরা দাড়ি টুপি রাখছি, হজ করছি, নামাজ পড়ছি, এটা ইটস এ ওয়াজিব ফর মাই রিলিজিয়াস পারপাস। এটা কেউ দাড়ি রাখতে পারে, নাও রাখতে পারে, আমি আমার রিলিজনে বিশ্বাস করি, সেজন্য আমি দাড়ি রাখছি। এই জন্য যদি রাজাকার শুনতে হয়, এই জন্য যদি শুনতে হয়, আপনি তো আন্দোলন করেন নাই, বা আপনারা যে আন্দোলন একতাবদ্ধ হয়ে এই যে প্রতিবাদ করা, সেটা তো আপনারা করেন নাই। তখন করতে পারি নাই, তখন গুম খুনের রাজনীতি ছিল ভাই, গুম খুন কেমনে করবো আমরা? অ্যাসোসিয়েশনও তখন আমাদের ফরমেশন হয় নাই, তখন অ্যাসোসিয়েশন ভাবে কাজ করে নাই। এখন আমরা শুধু, আমি একটু বলি ভাই, আমরা শুধু আমাদের যে মনের ইচ্ছা, যে প্রবলেম গুলো ফেস করতেছি, সেটা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আসছি। আমরা কিন্তু আসলে অ্যান্সার করার জন্য প্রিপারেশনই আসি নাই। হ্যাঁ, আসবে। আমরা ভবিষ্যতে আপনাদের সব ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করবো। আজকে কারণে 6 মাসে কোনো বুক ফান্ডামেন্টাল কোনো কোম্পানি বাজারে আসে নাই বা আসতে আগ্রহ দেখায় নাই। এর আগে যেগুলো আসছে গত কয়েক বছরে, সেগুলো গুড ফান্ডামেন্টাল ছিল, অনেকগুলো কোম্পানি নিয়ে বিতর্ক ছিল, সেগুলোকে আমরা দেখছি যে কমিশনই জরিমানা করেছে, আবার কমিশনই এনেছে। অর্থাৎ যেটা কমিশন প্রমাণ করেছে যে তারা অপরাধী, আবার সেই অপরাধীদেরকে আমরা বাজারে তালিকাভুক্ত করেছি। প্রথমেই একটা কথা বলি, আমরা একটা কথা হচ্ছে 93 থেকে এই পর্যন্ত কোনো ডেলিশন পাওয়ার নাই আমাদের। লিখিত বক্তব্য বলছে, ডেলিশন পাওয়ার যদি না থাকে, তার মানে এগুলা সব কমিশনে পাস করছে। যদি কমিশন পাস করে, এটা কমিশন পাস করছে, কমিশন এটার জন্য লায়াবল। এটার জন্য আপনি আমার অফিসারকে জিজ্ঞাসা করুন। কর্মকর্তারা যদি ডিফিসিয়েন্সি উল্লেখ করে থাকেন ফাইলে, কারণ আমি তো ফাইল দেখিনি, সেই জন্য বলছি, যদি ফাইলে ওনারা যদি ডিফিসিয়েন্সি ওনাদের নলেজ অনুযায়ী
ওনারা যদি উপস্থাপন করে থাকেন তাহলে কমিশনের কোনো দায় নেই, সম্পূর্ণ দায় দায়িত্ব তখন কমিশনে। আপনাদের এই আরেকটি প্রশ্ন, আপনাদের যে শেয়ার বাজারে একটা প্রশ্ন হচ্ছে আপনাদের মূল দাবি এখন কমিশনের পদক্ষেপ। আমাদের মূল দাবি কমিশনের পদক্ষেপ। আমাদের সকল কর্মচারীদের এখন দাবি, যেহেতু আমাদের শ্রদ্ধেয় কমিশনার, হ্যাঁ সেজন্য শ্রদ্ধেয় কমিশনার এবং চেয়ারম্যান মহোদয় ওনারা যেহেতু ঠিকমতো লিডারশিপ রোল প্লে করতে পারেন নাই, সেজন্য সকল কর্মচারীদের একটাই দাবি, যাতে একটু আমাদের ভালো একজন লিডার দেওয়া হয়, যেমন হাসান মনসুর স্যারকে যেরকম পেয়েছেন বাংলাদেশ ব্যাংক, আমরা এরকম রিনাউন্ড খুব ভালো একজন যিনি আছেন, অভিজ্ঞ আছেন, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে নেওয়া দেওয়া হবে। আপনাদের প্রশ্নটা, আমার প্রশ্নটা এখানে এই সরকার নিয়োজিত যদি আপনাদের এই দাবি পূরণ না হয়, আপনারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন কিনা? আমরা ভবিষ্যতে উপর ছেড়ে দিই। আচ্ছা, মানে আমরা কি তাহলে বলবো যে রোববার থেকে আপনারা রোববারে যদি আমরা একটা আমরা কিন্তু আমরা যেহেতু আমাদের কার্যালয়ে আছি, এক প্রকার আমরা কিন্তু অফিসই করতেছি, না না সবই তো হয়নি, আমরা অফিসে আসছি, আমরা অফিসের রুলস মেনটেন করছি। হ্যাঁ হ্যাঁ, এখন অফিসের কাজ করছেন না, কিন্তু আপনি বেতন নিচ্ছেন, ঠিক আছে? না না অফিসের, শুনেন আপনি এইভাবে পার্সোনাল, আমি বলি আমরা কিন্তু আমাদের মধ্যে ইন্টারনাল ফাইল কিন্তু চালাচালি হচ্ছে, লেখালেখি হচ্ছে, এটুকু বলো। কর্মবিরতি মানে কি? আমাদের কর্মবিরতি হলো এটাই, যেটা এটা আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যে সেইভাবে ওনারা কাজ করাইতে পারতেছেন না, এই জন্যই বলছি আমরা কর্মবিরতি। কারণ ওরা আগে আমার সহকর্মী অলরেডি বলছেন যে মৌখিক ভাবে ওনারা নির্দেশ দেন, কিন্তু লিখিত ভাবে এটা নির্দেশ দিতে চান না, কিন্তু সরকারি বিধান অনুযায়ী হচ্ছে লিখিত ভাবে নির্দেশ দিতে হবে, লিখিত ভাবে প্রত্যেকটা কর্মচারী স্ট্যান্ডার্ড থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যার যাতে লিখিত থাকতে হবে। এবং স্যাররা যখন প্রথম এই বক্তব্যগুলো দিয়েছেন তখন কিন্তু আমরা আশান্বিত হয়েছিলাম যে ওনারা বলছেন যে আইন অনুযায়ী চলবেন। আমরা যেগুলো উল্লেখ করলাম, কিছু ইনস্ট্যান্স দিলাম, সেটাতে আমরা আশাহত হয়েছি। ঠিক আছে ভাই, না ভবিষ্যৎ নিয়ে আমরা এখনো কিছু সিদ্ধান্ত নিই নাই, এটা ভবিষ্যতে প্রশ্ন। আমার সার্ভিলেন্স ডিপার্টমেন্ট সার্ভিলেন্সেই আছে। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।